জেনজি মানে 1996 থেকে 2012 যাদের জন্ম, যারা তথ্য প্রযুক্তির যুগে জন্মগ্রহণ করেছে তাদেরকে জেনজি বলা হয়। আমরা যেটা 20 বছরের জঞ্জাল দূর করতে পারিনি, আমাদের জেনজিরা মাত্র 1 মাসের ব্যবধানে বাংলাদেশকে মুক্ত করে রেখেছে। তোমাদের জেনজিদের প্রভাব নট অনলি ইন আওয়ার কান্ট্রি, জেনজিদের উদ্যোগ আমরা রিসেন্টলি নেপালে দেখেছি, ইন্দোনেশিয়াতে দেখেছি, শ্রীলঙ্কায় দেখেছি, সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছি। যে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় বলা হতো, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হতো 2 বছর আগে তোমরা যে দেখেছো সোশ্যাল মিডিয়ায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী স্টাডিজ এবং অ্যারাবিক ডিপার্টমেন্ট মল চত্বরে একটি কোরআনিক প্রোগ্রাম, কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম আয়োজন করেছিল রমজান মাসে। সেটি তাদেরকে করতে দেওয়া হয়নি। রমজানে ইফতার পার্টির বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় রমজানে ইফতার পার্টিকে নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরাতন বস্তা প্রথা রাজনীতি, যেটি এতদিন পর্যন্ত 20 বছর যারা করেছে, যাদেরকে অনুসরণ করেছে, তাদেরকে পিছনে পেলে ইসলাম পন্থাকে তারা সর্বোচ্চ ভোট দিয়ে জয়লাভ করিয়েছে। তো সুতরাং এটা জেনজিদের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন। তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন সৃষ্টি হচ্ছিল তখন যেহেতু 2 বাংলা আমরা একসাথে ছিলাম, এই বাংলার মুসলিম অধ্যুষিত ছিল, পশ্চিম বাংলা মুসলিম অধ্যুষিত ছিল না। তখনকার হিন্দু যারা বড় বড় নেতৃবৃন্দ ছিল তারা বলেছে যেহেতু কলকাতা একটা বিশ্ববিদ্যালয় আছে, তো সুতরাং ঢাকায় একটা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রয়োজন নেই। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এটা বিরোধিতা করেছিল। তখন শুধুমাত্র মুসলমানদের কল্যাণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেটি ছিল মুসলিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেটিও তৈরি হয়েছিল মুসলমানদের কল্যাণের জন্য। কিন্তু আমরা এত বছরে দেখেছি সেখানে ইসলামের কথা বলা যেত না। আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা ইসলামের কথা বলতে পারতাম না, আমরা সরাসরি নামাজ পড়তে পারতাম না। নতুন বাংলাদেশে জেনজিরা দেখিয়ে দিয়েছে বাংলাদেশকে যদি সুন্দর রাখতে হয় তাহলে ধর্মীয় মূল্যবোধে যারা বিশ্বাসী তারা ছাড়া বাংলাদেশকে সুন্দর রাখা সম্ভব না। তারা তাদের ব্যালটের মাধ্যমে সেটি দেখিয়েছে। আমরা তোমাদেরকে কংগ্রেচুলেট জানাচ্ছি। তোমরা যারা পাবনার সন্তান, আমি বিশ্বাস করি পাবনা, যদিও বলা হয় পাবনাকে বলা হয়, পাবনা শব্দটা পাবন নামক একজন দস্যু ছিল, তার নামে নামকরণ করা হয়েছে। এবং বাংলাদেশে বিভিন্ন জেলা বলা হয় পাবনা নাকি পাগলের জেলা। তা আমি একটু চিন্তা করলাম যে পাবনা কেন দস্যু? পাবনা হচ্ছে দস্যু হচ্ছে তাদের জন্য যারা স্বৈর শাসক, তাদের জন্য পাবনা একটা দস্যু। দেশের জন্য, কল্যাণের জন্য তারা পাগল পাড়া, এই জন্য তাদেরকে পাগল বলা হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম কৃষক বিদ্রোহ পাবনাতে হয়েছিল। প্রথম কৃষক বিদ্রোহ 52 ভাষা আন্দোলনে যখন উর্দুকে রাষ্ট্রভাষা বাংলা করা হয়, প্রথম হরতাল ডেকেছিল পাবনা জেলায়। 1971 সালে 23শে মার্চ পাবনায় প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। জুলাইয়ের যে দ্বিতীয় স্বাধীনতা আমরা বলি, সেই স্বাধীনতায় আমরা দেখেছি 7 জন পাবনার কৃতি সন্তান জীবন দিয়েছে নতুন বাংলাদেশের জন্য। তার মধ্যে সাতিয়া এবং ভেড়া উপজেলা 3 জন আছে। এজন্য আমি ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম যে নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো সকলের পরিচয়। আজকে পাবনা এসে আমার বলতে ইচ্ছে করছে যে নামের বড়াই করো তোমরা, নাম দিয়ে সব হয়, নামের মাঝে পাবা পাবনার পরিচয়। আমি প্রথমে অভিবাদন জানাই শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশনকে, ফাউন্ডেশনের যিনি কর্ণধার ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন ভাইকে। চাইনিজরা একটা কথা বলে থাকেন, তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 1 বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 10 বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো, আর তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে মানুষ চাষ করো।
আজকে মানুষ চাষ করার জন্য, মানুষদেরকে, মেধাবীদেরকে ক্যারিয়ার গাইডলাইন দেওয়ার জন্য যে চমৎকার আয়োজন করেছে ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন ভাইয়ের জন্য আমরা একটা করতালি দিতে যাচ্ছি। আমরা গত 20 বছর দেখেছি বাংলাদেশের রাজনীতি করে কারা? থার্ড ক্লাস ব্যক্তিরা বাংলাদেশের রাজনীতি করে। নতুন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে মেধাবীরা আমাদের দেশে আসছে রাজনীতি করার জন্য। তোমরা জানো একজন সংসদ সদস্যের মূল কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। যিনি আইন প্রণয়ন করতে পারেন তিনি হচ্ছে শ্রেষ্ঠ সংসদ সদস্য হতে পারে। ব্যারিস্টার নজিবুর রহমান ভাই তিনি বিলেত থেকে, আমরা যেটাকে বিলেত বলছি, বিলেত থেকে পড়াশোনা করে আসছেন। তোমরা জানো বাংলা, ইফ ইউ লুক টু দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড পলিটিক্স, পৃথিবীর ইতিহাস দিয়ে যদি তুমি তাকাও, মহাত্মা গান্ধী ভারতীয় উপমহাদেশ তিনি একজন আইনজীবী ছিলেন। নেলসন ম্যান্ডেলা তিনি একজন আইনজীবী ছিলেন। বারাক ওবামা তিনি একজন আইনজীবী ছিলেন। সুতরাং আইনজীবী যদি পলিটিশিয়ান হয়, আইনজীবী যদি একটি এলাকার এমপি হয়, তাহলে সে এলাকাটা সবচেয়ে চমৎকার হয়। তা আমি মনে করি ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন ভাই এই এলাকায় বিলেত ছেড়ে, বিলেতের আনন্দ ছেড়ে এই এলাকা আসছেন। উনার বাবা দুইবারের এমপি ছিলেন। উনার বাবা একজন মন্ত্রী ছিলেন, কৃষিমন্ত্রী ছিলেন, শিল্পমন্ত্রী ছিলেন। সুতরাং পাবনা জেলার জন্য, সাতিয়া এবং বেড়া উপজেলার জন্য একজন যোগ্য ব্যক্তি। কি মনে করো তোমরা? তোমরা এখানে যারা আছো, আমি তোমাদেরকে কংগ্রেচুলেট জানাচ্ছি যে আমরা দেখতে পাই আমাদের গ্রামগঞ্জের মধ্যে পড়াশোনার হারটা খুবই কম। কিন্তু আমি নাজিব ভাইয়ের সাথে যখন কথা বললাম, নাজিব ভাই বলল 3 থেকে 3,500 আয়োজন করেছে। কিন্তু উনি অবাক হয়ে গেছেন, প্রায় 6,000 শিক্ষার্থী এই প্রোগ্রামে জয়েন করেছে। তার মানে তোমাদের যেই শিক্ষার প্রতি তোমাদের যে অনুরাগ, এই জন্য তোমাদেরকে রেসপেক্ট জানাই। বাট ইউ মাস্ট মাইন্ড ইট, তোমরা যারা এখানে ক্লাস 10-এ পড়ো, ইন্টারে পড়ো, ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং। ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং। দিস ইজ দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি। তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে। You have to compete not only in Pabna city, you have to compete all over the country, you have to compete all over the world, you have to truly think you are global citizen. পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে। এই বিশ্বগ্রামের মধ্যে তুমি যদি মনে করো এই পাবনা জেলার মধ্যে তুমি কম্পিটিশন করবা, তাহলে তুমি ভুল করবা। You have to think beyond বাংলাদেশি বর্ডার। তোমাকে বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে। সেই বর্ডারের বাইরে চিন্তা করার আগে তোমাকে তোমার সম্বন্ধে জানতে হবে। উপমহাদেশের সেরা কবি ফরিদউদ্দিন বলেছিলেন, উনসু মাতলু বেজা হাত দারগাহা হার তুরিগু বাজে গো খুদনেশা। তিনি বলছেন পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। তুমি যদি তোমাকে খুঁজে না বের করতে পারো, তাহলে তুমি কখনো এই পৃথিবীতে কম্পিটিশন করতে পারবে না।